আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমি হচ্ছে তোমাদের যে সাজেশনমূলক ক্লাস সেকেন্ড পেপারের উপর সেটার উপর ক্লাস নেব। তার আগে তোমরা একটু ক্লাসটাতে জয়েন করো আর ক্লাসটা শেয়ার করে দিও ফ্রেন্ডদের মাঝে, এবং একটু সবাই তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও। যেহেতু এটা পুরো একদম সাজেশনমূলক ক্লাস, আমি টোটালি সাজেশনে দিব, কোনো কিছু পড়াবো না। যদি কোনো টপিক তোমাদের সমস্যা থাকে তাহলে আমি সেই টপিকগুলো পড়াবো। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। আমরা তোমাদের কিন্তু পড়ালেখা থেকে দেখো পুরো সাজেশন প্যাক দিছিল প্রত্যেকটা সাবজেক্টের। তো সেটার আজকে আমাদের শেষের আগের দিনের ক্লাস, মানে আজকে তোমাদের ফিনান্স ক্লাস হয়েছে এবং এখন যুক্তিবিদ্যা ক্লাস হচ্ছে, আমি নিচ্ছি। তারপর হচ্ছে তোমাদের লাস্ট কালকে ক্লাস আছে আইসিটি ক্লাস এবং হচ্ছে ইতিহাসের। তো তোমরা সব কিছুর কিন্তু সাজেশন পাচ্ছ যারা কমার্স এবং আর্টস এর আসো। তো সবাই একটু ক্লাসটা জয়েন করে ফেলো, আমরা হচ্ছে তোমাদের পুরো সেকেন্ডের উপর একটা ক্লাস নিয়ে ফেলবো। তো সবাই একটু জয়েন করে ফেলিও। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা আমাকে একটু বলো তোমাদের মানে এমন কেউ কি আসো এই লাইভে, বা এমন কোন বোর্ডে কি এমন তাদের টেস্ট পরীক্ষা এমন হচ্ছে যে সেখানে হচ্ছে সেকেন্ড পেপারের সাথে ফার্স্ট পেপারও পরীক্ষা হবে। মানে হচ্ছে মনে করো ফার্স্ট পেপার পুরোটা হবে, তো সেকেন্ড পেপার পুরোটা হবে। যেমন আমি নিজেই ছিলাম যশোর বোর্ডে, তো আমাদের যখন টেস্ট পরীক্ষা হতো তখন হচ্ছে প্রত্যেকটা আসলে পেপারের পরীক্ষা হতো। যেমন যে কোনো সাবজেক্টের পরীক্ষা হলে মনে করো আমি পরিণতি পরীক্ষা দিব, তো পরিণতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পরীক্ষায় হবে আমার টেস্ট পরীক্ষায়। বাট আমি এই 4-5 বছর তো চট্টগ্রাম থাকাকালীন দেখতেছি এখানে স্টুডেন্টদেরকে সবার হচ্ছে সেকেন্ড পেপার পরীক্ষা হয় টেস্ট পরীক্ষায়, ফার্স্ট পেপারটা টেস্ট পরীক্ষা হয় না। তার মানে তারা অনলি 7টা সাবজেক্টে পরীক্ষা নেয়। তো এইটার কথা আমি জানতে চাচ্ছি যে অন্য এমন কেউ আসো যে যাদের হচ্ছে অনলি হচ্ছে সেকেন্ড পেপারটাই জাস্ট পরীক্ষা হবে, বাট ফার্স্ট পেপারও হবে, এমন কারোকে চাচ্ছি যে কারো ফার্স্ট পেপারও সাজেশন লাগবে। এমন কেউ থাকলে আমাকে একটু রেসপন্স করিও, তাহলে আমি তার জন্য মানে 10 মিনিট এক্সট্রা নিলেও 10 মিনিটের জন্য আমি তার জন্য হচ্ছে ফার্স্ট পেপারে একটা সাজেশন প্যাক ক্লাস নিব আর কি আজকেই। তো এখন একটু বলো কে কোথা থেকে জয়েন করছে আর আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা কিন্তু আজকে যুক্তিবিদ্যা, যেহেতু এখন ক্লাস যুক্তিবিদ্যারই সাজেশনমূলক ক্লাস, তো আমি এখানে হচ্ছে যুক্তিবিদ্যার পুরো 1 থেকে 8 এই অধ্যায়ের কোন টপিক মনে করো, এমন এমন অনেক টপিক আছে এমন এমন অধ্যায় আছে যেখানে আসলে 2টা পেজ বা 2টা পাঠ পড়লে পুরো আরো 10-15টা পাঠ তোমাকে পড়তে হচ্ছে না। তো এমন করে কিন্তু আমাদের আসলে লাস্ট টাইমে পড়তে হয়। লাস্ট টাইমে আসলে পুরো বই পুরো অধ্যায় পড়ার আসলে সময় থাকে না। আমাদেরকে বেছে বেছে যে অধ্যায় যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই দুইটা সেই অধ্যায়ের সেই টপিকে আমরা পড়বো, ঠিক আছে। আরো একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যেহেতু আমাদের পেজেই ক্লাস হচ্ছে, অনেক স্টুডেন্ট আছো যারা আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে নাই, সেই উদ্দেশ্যে বলা যে আমাদের কিন্তু যারা তোমরা এইচএসসি 26-এর পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ এটা কিন্তু অলরেডি মানে 1 মাস ধরে চলতেছে, 1 মাসের বেশি সময় ধরে। তো যারা হচ্ছে ফাইনাল ডিভিশন ব্যাচ বা ফাইনাল এখন অনেকেই পড়াশোনা আসলে থেকে দূরে ছিল, তারা কিন্তু এই কোর্সগুলো কিনতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের উপর একদম মানে বেসিক থেকে পুরোটা পড়ানো হচ্ছে উইথ এমসিকিউ সিকিউ অ্যান্ড এক্সাম। তো সবাই ভর্তি হতে পারো, অনলাইনে আর অফলাইন তো চকবাজার আছে আমাদের ব্রাঞ্চ। তো আজকের মতো আমরা ক্লাসটা শুরু করতে পারি, ওকে। হ্যাঁ আচ্ছা, সীতাকুণ্ড থেকে আছে আমাদের প্রথম দ্বিতীয় পত্র দুইটাই আছে, ওকে ঠিক আছে স্যার। সেকেন্ড পেপার, তাহলে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম সেকেন্ড পেপারের ক্লাসটা নিব, ওকে। প্রথমে আমরা সেকেন্ড পেপারের ক্লাসটা নিব, এটা আমাদের আচ্ছা ওকে। এবং সবাই একটু ক্লাসে তোমাদের ফ্রেন্ড যাদের হচ্ছে আসলে সাজেশন দরকার, তাদের হচ্ছে ভোগান্তিতে ভুগতেছে, তাদেরকে তোমরা একটু অ্যাড করতে পারো। তাহলে কি হবে, তারা আসলে এই সাজেশন ক্লাসটা করে অ্যাটলিস্ট পরীক্ষাটা ভালো করতে পারবে, ঠিক আছে। ওকে, এখানে অধিকাংশ চকবাজারের মানুষ, চকবাজার বলছি, এখানে হচ্ছে সবাই হচ্ছে ইসের মানুষ, কিসের, কক্সবাজার। ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেহেতু যুক্তিবিদ্যার আসলে দ্বিতীয় পত্রের সাজেশনটা আগে দিতে যাচ্ছি, তো যুক্তিবিদ্যা আমরা হচ্ছে দ্বিতীয় পত্রটা আগে ক্লোজ করি। অনেকের দ্বিতীয় পত্র আছে, তাদের প্রথম পত্র আছে, তারা হচ্ছে ক্লাসের শেষে একটু থাকবা, বাট প্রথম পত্র আগে সেকেন্ড পেপারটা ক্লোজ করি। দ্বিতীয় পত্র, দেখো প্রথম থেকে আমাদের যে টপিক একদমই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় মাস্ট আসে এমসিকিউ, এমসিকিউ এবং সিকিউ, আমাদের যে টপিকগুলো মাস্ট আসে আমি সেই টপিকগুলো আগে কথা বলবো। তাহলে তোমরা বুঝতে পারবা যে ভাইয়া আসলে কোন টপিকটা আমাদের মাস্ট করতে হবে, ওকে। ফার্স্ট অফ অল স্যার দেখেন, আমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আসলে আমাদের সাজেশনমূলক টপিকের কথা বলি, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রথম অধ্যায়টার কথা বলি। প্রথম অধ্যায় আসলে কি, প্রথম অধ্যায় আমাদের যৌক্তিক যে সংজ্ঞা। এই প্রথম অধ্যায়ে আমরা আসলে সিকিউর জন্য কোন টপিকটা মাস্ট পড়বো, কোন টপিকটা মাস্ট পড়বো। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে স্যার বুঝতে হবে যৌক্তিক যে সংজ্ঞা,
এই যৌক্তিক সংজ্ঞা, এবং বর্ণনা, এইটার পার্থক্য স্যার। যৌক্তিক সংজ্ঞা আর বর্ণনা আপনাদেরকে জানতে হবে। যৌক্তিক সংজ্ঞা আসলে কি? এটা কিন্তু একটা বৈজ্ঞানিক, ঠিক আছে? আমি একটু সাজেশনের মাঝে একটু পড়াই ফেলি। এটা বৈজ্ঞানিক আর এটা হচ্ছে কিন্তু লৌকিক, কারণ একজনের মানুষের মুখে মুখে। তো এই টপিকটা আপনাকে জানতে হবে। অনেক সময় এই বর্ণনা প্লাস যৌক্তিক সংজ্ঞা থেকে কিন্তু কোশ্চেন দিয়ে ফেলে আমাদের। এটা ফার্স্ট অধ্যায়ের প্রথম যে টপিক আমাদের গুরুত্বপূর্ণ সেটা। আর সেকেন্ড টপিক, ওকে আচ্ছা, সেকেন্ড টপিক হচ্ছে আমাদের, সেকেন্ড টপিকটা কি? সেকেন্ড টপিক এখান থেকে যে অনুপপত্তিগুলো পড়তে হবে, মানে আমাদের নিয়ম না মানলে যে অনুপপত্তিগুলো হয়, সেখান থেকে আমাদের ফার্স্ট অফ অল পড়তে হবে হচ্ছে চক্রক। এই চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এটা আমাদেরকে মাস্ট ভালো করে পড়তে হবে, কারণ এই টপিক থেকে সিকিউ আসবে 100%। তারপর হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এই টপিকটা আমাদের মাস্ট ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে 2 নাম্বার নিয়মের, এটা হচ্ছে 3 নাম্বার নিয়মের, ঠিক আছে? আমি হচ্ছে জাস্ট নিয়মগুলো নিচে লিখে দিই। আরেকটা জিনিস পড়তে হবে, রূপকের সাথে অধিকাংশ সময় দুর্বোধ্য জিনিসটা চলে আসে, দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। তাহলে এটাও কিন্তু 2 নাম্বার নিয়মের অনুপপত্তি। তাহলে দেখো, আমাদের রূপক, চক্রক আর দুর্বোধ্য এইগুলো একটু ভালো করে পড়তে হবে। দেন আমরা যদি বলি, তাহলে ভাইয়া আপনাকে আরো এক দুইটা একটু চোখ কান খোলা রাখবেন, মানে বুঝবেন, সেটা নর্থক। এটাও অনেক গুরুত্বপূর্ণ। তার মানে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি, এই যে নর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। আর লেস গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা কিন্তু 4 নাম্বার নিয়ম, ঠিক আছে? আর হচ্ছে আমাদের এই দুটো টপিক অনেক সময় আসে, একটা হচ্ছে অতি ব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক, ঠিক আছে? অব্যাপক। এখন আপনারা কে বলতে পারেন যে ভাই আমি এই টপিকের কোনটা বুঝি না, তারা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে পারেন। ওটা আমি ক্লাস নিয়ে ফেলছি, যে টপিক বোঝেন না, ফ্রি ক্লাস প্রত্যেকটা আমাদেরই চ্যানেলে কিন্তু আছে, আমরা দেখতে পারেন। আর সেকেন্ড অফ অল হচ্ছে আপনাদের এই যৌক্তিক সংজ্ঞা কি, মানে মনে করেন পৃথিবীতে একটাই যৌক্তিক সংজ্ঞা আছে, সেটা কি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটাই যৌক্তিক সংজ্ঞা। আর মনে করেন যে কোনো একটা বর্ণনা দিবে, রহিম ভালো ছেলে, ও প্রতিদিন ফুটবল খেলে, ও পড়ালেখায় ভালো, জাস্ট বর্ণনা হয়ে গেল। এটা দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে? দেন হচ্ছে আপনার চক্রকের একটা অনুভূতি মানে উদাহরণ দিতে পারে, একটা রূপকে দিতে পারে। চক্রক মনে করেন বললো হচ্ছে ফুল হয় পুষ্প, চক্রক। রূপক হচ্ছে মনে করেন বললো আপনাকে হচ্ছে উট হয় মরুভূমির জাহাজ। আর এখানে এমন একটা সংজ্ঞা দিলেও আপনি অর্থ জানেন না। তারপর হচ্ছে নর্থক, মানে মনে করেন মানুষ নয় অমর, মানুষ নয় অমানুষ, সুখ হয় দুঃখের বিপরীত, এমন ভাবে দিলে সবগুলো হবে নর্থক, ঠিক আছে? তাহলে এই অধ্যায়ের এই টপিকগুলো মাস্ট দরকার। আর একটা টপিক আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে স্যার এই যৌক্তিক সংজ্ঞার এটা মানে সীমাবদ্ধতা। তো এখান থেকে খ দাগ কোশ্চেন আসে, সীমাবদ্ধতা মানে এটা কেন দেওয়া যাচ্ছে না, এটা কিন্তু খ দাগের কোশ্চেন, ঠিক আছে? খ দাগের কোশ্চেন, কেন এই সংজ্ঞাটা দেওয়া যায় না, আমাকে সংজ্ঞা দিতে গেলে সমস্যা কি? তাহলে এই টপিক কিন্তু আমাদের ফার্স্ট অধ্যায়ের জন্য এই টপিকগুলো আপনাকে মাস্ট পড়তে হবে। আমি কিন্তু একটু চেষ্টা করছি উদাহরণ দিয়েও বোঝানোর। আমি সেকেন্ড অধ্যায়ে চলে যাই। সেকেন্ড অধ্যায় হচ্ছে আমাদের, দ্বিতীয় অধ্যায়ে আমাদের কি নিয়ে আলোচনা বলেন স্যার? যৌক্তিক বিভাগ। তাহলে যৌক্তিক বিভাগ যদি আমরা, ওকে, যৌক্তিক বিভাগ। তো যৌক্তিক বিভাগ যদি আমরা দেখি, তাহলে এখানে আমাদের জাস্ট 6টা নিয়ম আছে না, ওই 6টা নিয়ম আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। 6টা নিয়ম প্লাস ওর অনুপপত্তি। তবে এখানে আমাদের যে অনুপপত্তিগুলো মাস্ট দেখা লাগবে, আমি সেগুলো নিয়ে আলোচনা করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আপনারা দেখবেন অঙ্গগত, ঠিক আছে? অঙ্গগত আর গুণগত বিভাগ। অনেক সময় এটা থেকে সিকিউ দিয়ে ফেলে, অঙ্গগত আর গুণগত, ঠিক আছে? এই দুইটি বিভাগ অনুপপত্তি। দেন আপনারা দেখবেন হচ্ছে এখানে যেটা মাস্ট আসবে সংকর, এটা 100% আসবে, ঠিক আছে? এটা পরীক্ষা 100% আসবে, সংকর মাস্ট আসে। তারপরে আপনারা দেখবেন যেটা সংকর, এটা 2 নাম্বার নিয়ম। তারপরে আপনারা দেখবেন হচ্ছে আপনাদের 3 নাম্বার অতি ব্যাপক অব্যাপক। এখানে দেখবেন অতি ব্যাপক, এখানেও কিন্তু অতি ব্যাপক আর অব্যাপক আছে, অতি ব্যাপক আর হচ্ছে অব্যাপক। দেন আপনারা দেখবেন এখানে হচ্ছে আমার উলম্ফন, উলম্ফন বা এটাকে অনেক সময় উৎক্রান্তি বলা হয়ে থাকে, এটা দেখবেন। আর হচ্ছে আপনারা যেটা মাস্ট দেখবেন এরকম, মানে এরকম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটাও 100% গুরুত্বপূর্ণ, পরীক্ষায় মাস্ট এই টপিক থেকে কোশ্চেন দিবে, সেটা হচ্ছে দ্বিকোটিক বিভাগ, ঠিক আছে? দ্বিকোটিক বিভাগ। এই নিয়মগুলো পড়বেন, এই নিয়মের অনুপপত্তিগুলো আমি যেগুলো লিখে দিচ্ছি এইগুলোই পড়বেন, এইগুলোই এমসিকিউ, এগুলোই সিকিউ। চ্যাপ্টার ওকে 8, আচ্ছা ঠিক আছে। তাহলে আশা করি এই জাস্ট যে কথা বললাম সেটা হচ্ছে অঙ্গগত গুণগত বিভাগটা অঙ্কের ভিত্তিতে ভাগ করবে। মনে করেন রুমটাকে আমি দরজা জানালা ভাগ করলাম অঙ্গগত, আর গুণগত মনে করেন একটা আপেলকে আমরা তার স্বাদ, গন্ধ, বর্ণ, আকার ভাগ করলাম।
আবার মনে করেন শঙ্কর মানে মানুষকে হচ্ছে সুখী, এবং হচ্ছে মানুষকে আমি যদি ভাগ করি নম্র বা ভদ্রতে, তাহলে কিন্তু শঙ্কর হয়ে যাবে। দেন উল্লম্ফন বা উৎক্রান্তি হবে কখন, যখন আমি একটা স্টেপ মধ্যবর্তী কোনো ধাপ বাদ দিব। আর ডিকোডিক মানে দুইটা পরস্পর বিরুদ্ধ উভয়কে ভাগ করা, এটা কিন্তু সকল নিয়ম মানে, সুতরাং এটা পরীক্ষায় মাস্ট আসবে। তাহলে 2 অধ্যায়ের টপিক আশা করি বুঝতে পারছেন স্যার, এখান থেকেই সিকিউ, এখান থেকে এমসিকিউ। দেন আমাদের 3 অধ্যায় আসি। 3 অধ্যায় আপনার যে জিনিসটা পড়বেন স্যার, তৃতীয় অধ্যায় 4 অধ্যায়ের মধ্যে এই পেজে হয়ে যাবে। তৃতীয় অধ্যায় স্যার আরোহের যে আরোহের প্রকারভেদ, ঠিক আছে। তো আরোহের প্রকারভেদে আপনারা যে জিনিসটা করবেন, আরোহের প্রকারভেদের জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে টপিকটা মাস্ট দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক আরোহ, এবং এটার সাথে বৈজ্ঞানিক এবং হচ্ছে মানে অবৈজ্ঞানিক আর পূর্ণাঙ্গ, ভালো করে দেখবেন। এই 3টা জিনিস দেখলে হয়ে যাবে, ঠিক আছে। বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর পূর্ণাঙ্গ, এই 3টা আরোহ দেখলে আপনি হচ্ছে কমপক্ষে ইজিলি একটা সিকিউ পেয়ে যাবেন। আর একটা হচ্ছে সাধু সাদৃশ্যানুমান, আর একটা হচ্ছে আমাদের কি অসাধু সাদৃশ্যানুমান, ঠিক আছে। এই টপিকগুলো আপনি মাস্ট দেখবেন, সাধু আর অসাধু। এ হচ্ছে 3 অধ্যায়ের টপিক। আপনি এমসিকিউ সিকিউ বলেন, এখান থেকে চলে আসবে। আর মনে রাখবেন অবৈজ্ঞানিক হচ্ছে অবৈধ সার্বিকরণ অনুপপত্তি ঘটে, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বুঝছেন। এখন হচ্ছে আমরা হচ্ছে 4র্থ অধ্যায় যাব। 4র্থ অধ্যায়, কেউ কোনো টপিক না বুঝলে এখনো বলিয়েন, মানে পরীক্ষার শেষে তবুও চেষ্টা করবো সময় পেলে হচ্ছে বোঝানোর। এখন 4র্থ অধ্যায় হচ্ছে আমাদের প্রকল্প। প্রকল্প অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং। প্রকল্প, ঠিক আছে। তো প্রকল্প অধ্যায় আপনাকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে বৈধ প্রকল্পের শর্ত। বৈধ, দেখবেন বইতে 10টার মতো শর্ত আছে, এটা পড়বেন, বৈধ প্রকল্পের শর্ত, বা এটাকে শর্তাবলী বলতে পারি আমরা, বৈধ প্রকল্পের শর্তাবলী, ঠিক আছে। এই জিনিসটা দেখবেন। দেন হচ্ছে প্রকল্পের যে আমাদের আছে না, যে প্রকল্পের রূপ আছে না, প্রকল্পের প্রমাণও পড়বেন। প্রকল্পের প্রমাণ, প্রকল্পের প্রমাণটা পড়বেন। প্রকল্প প্রমাণের ক্ষেত্রে পয়েন্ট 6টার মতো আছে, এই জিনিসটা দেখবেন। তো এই অধ্যায় আসলে এই দুটো টপিক পড়লে শেষ। আপনি জাস্ট বৈধ প্রকল্পের শর্ত পড়বেন, এবং হচ্ছে আপনি কর্তা সংক্রান্ত, মানে 3 ধরনের সংক্রান্ত প্রকল্প আছে, এটা খদেগে আসবে, মানে কর্তা সংক্রান্ত, নিয়ম সংক্রান্ত আর বিন্যাস সংক্রান্ত। জাস্ট 4 অধ্যায় যদি কোশ্চেন আমি সলভ করেন, তাহলে এই টপিকগুলো মাস্ট দেখবেন। আশা করি আপনারা বুঝতেছেন আমার কথা। দেন আমরা হচ্ছে যদি 5 অধ্যায় যাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে বোঝেন না 5 অধ্যায়। তো 5ম অধ্যায় আমাদের হচ্ছে কার্যকরণ সংক্রান্ত, যে আমাদের কার্যকারণ, আমি জাস্ট সংক্ষেপে লিখি কার্যকারণ। এই কার্যকারণ গবেষণামূলক যে পদ্ধতি, তো কার্যকারণে ওখানে আমাদের যে জিনিসটা পড়তে হবে, ব্যতিরেকি পদ্ধতি পড়তে হবে। ব্যতিরেকিটা সৃজনশীল দেখবেন ব্যতিরেকি বেশি আসে, তো ব্যতিরেকিটা ভালো করে দেখবেন। ব্যতিরেকি প্লাস যৌথ অন্বয়ী ব্যতিরেকি, যৌথ অন্বয়ী ব্যতিরেকি, এই দুটো জিনিস দেখবেন। এবং এর সাথে হচ্ছে আমাদের এইগুলো দেখবেন, প্রত্যেকটা 5টা পদ্ধতি আছে এখানে, এই প্রত্যেকটা 5টা পদ্ধতির অনেকগুলো করে অনুপপত্তি আছে, সেই অনুপপত্তিগুলো দেখবেন। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে সহ পরিবর্তন পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি। তো এই সহ পরিবর্তন পদ্ধতিটাও আপনারা ভালো করে দেখবেন, ঠিক আছে। আপনাদের বলতেছে, আপনাদের যদি কোনো টপিক সমস্যা হয় এখন আমাকে বলেন, আমি চেষ্টা করবো এই যে ক্লাসটা শেষে ক্লাসটা নেওয়ার। ওকে, তারপর হচ্ছে 6ষ্ঠ অধ্যায়। এই 6ষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের ব্যাখ্যা, ঠিক আছে। তো ব্যাখ্যার ক্ষেত্রে আমরা যে টপিকগুলো মাস্ট পড়বো, জাস্ট আপনি 2টা জিনিস পড়বেন, কি জানেন? একটা হচ্ছে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক ও লৌকিক, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য। এই টপিকটা পড়বেন, এই পার্টটা, যে পার্টটা, এই পার্টটা বইতে যেটাই আছে সেটা পড়বেন। বৈজ্ঞানিক ব্যাখ্যা আর লৌকিক ব্যাখ্যার পার্থক্য, ঠিক আছে। বৈজ্ঞানিক ও
তারপর হচ্ছে না, সুবিধা অসুবিধা পড়ার দরকার নেই। তারপর বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার আমি যা বলছি সেই টপিকের বাইরে পড়ার দরকার নেই। এটা বোর্ড পরীক্ষা বলেন, এটা হচ্ছে টেস্ট পরীক্ষা বলেন, সব পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন হয় না। তারপর হচ্ছে বাদ দিবেন, বাকি টপিক বাদ, বাকি যে পার্ট, বাকি যে আপনার বইতে যেগুলো আছে সব বাদ দিয়ে পড়বেন, আর এর বাইরে কিছু পড়বেন না। আমি যা দাগাই দিচ্ছি, যে টপিকের কথা বলছি এই টপিকের বাইরে কোনো টপিকে আপনার পড়ার দরকার নাই স্যার, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যার কি পড়বো আমরা, যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ, ঠিক আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখবেন, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটা রূপ আছে: বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, আর হচ্ছে অন্তর্ভুক্তি। বিশ্লেষণ, শৃঙ্খল যোজন ও অন্তর্ভুক্তি। তো বৈজ্ঞানিক এই ব্যাখ্যার রূপটা পড়বেন। আশা করি এই যে প্রথম থেকে 6 অধ্যায় পর্যন্ত যে সাজেশন দিচ্ছে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এই টপিকগুলো মাস্ট ভালো করে দেখবেন। নেক্সট, সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় জাস্ট একটা পার্ট পড়লে হবে। সপ্তম অধ্যায় অনলি একটা পার্ট পড়বেন, আর কিছুই পড়ার দরকার নাই। এই অধ্যায় শ্রেণীকরণ যে অধ্যায়টা, এখানে জাস্ট আপনি একটা অধ্যায় পড়বেন। শ্রেণীকরণে কি পড়বেন? শ্রেণীকরণে হচ্ছে আপনি পড়বেন জাস্ট প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য। প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণীকরণের শ্রেণীকরণের পার্থক্য, ঠিক আছে? আপনি জাস্ট এটাই পড়বেন, আর কিছু পড়ার দরকার নেই। নেক্সট আপনি পড়বেন যেটা, সেটা হচ্ছে ও, এই অধ্যায় আর কিছু পড়তে হয় না ভাই, কেন নেক্সট বলতেছি। এই অধ্যায় অনলি প্রাকৃতিক আর কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য, এটা পড়লে একটা সিকিউ চলে আসবে স্যার, এটা পড়লে একটা সিকিউ চলে আসবে এটা থেকেই। নেক্সট আমাদের যেটা অধ্যায়, অষ্টম অধ্যায়, এটা অনেকে পারেন না আপনারা। তো অষ্টম অধ্যায় যা পড়তে হবে সেটা বলি। ফার্স্ট অফ অল অধ্যায়, অষ্টম অধ্যায় দুইটা টপিক পড়তে হবে। দুটো টপিক মানে হচ্ছে দুইটা পার্ট। অষ্টম অধ্যায় দুইটা পার্ট পড়লেই ক্লিয়ার স্যার। ফার্স্ট অফ অল হচ্ছে অষ্টম অধ্যায় আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সম্ভাবনা। আমাদের অধ্যায়ের নাম সম্ভাবনা, আমি আর লিখলাম না এখানে। সম্ভাবনা ও আকস্মিকতার আকস্মিকতার পার্থক্য। আপনি জাস্ট সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য পড়েন, আপনি একটা বা দুটা সিকিউ এখান থেকে চলে আসবে আপনার। এই সম্ভাবনা অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কম লেখায় মার্কস পাবেন। যাদের ইচ্ছা কম লেখায় মার্কস পাওয়া, তারা সপ্তম অধ্যায় লিখবেন। আর যারা খুব ফাঁকিবাজ, তারা মানে অষ্টম অধ্যায় লিখবেন। তারা যারা বেশি মার্কস পেতে চান কম লেখায় এবং ম্যাথটা খুব সহজে মনে রাখতে পারবেন। ম্যাথ কিন্তু সহজ ম্যাথ, বাট নিয়মটা মনে রাখতে হয়। দেন সপ্তম অধ্যায় খুব ফাঁকিবাজদের জন্য ভাই, একটু দেখলে হয়ে যায়। মানে মনে করেন জীবকে ভাগ করছে উদ্ভিদ প্রাণী মানে প্রাকৃতিক, আর কৃত্রিম মনে করেন বইকে ভাগ করছে ধর্মীয়, বাণিজ্যিক, তারপর সায়েন্সের, তারপর হচ্ছে কমার্সের, তারপর হচ্ছে গল্প উপন্যাস, এগুলো সবই হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণ আমরা করছি। এখন দেখেন সম্ভাবনা ও আকস্মিকতার পার্থক্য। 2 নম্বর পড়বেন আপনি হচ্ছে এই আহ, সম্ভাবনার নিয়ম। সম্ভাবনার নিয়ম পড়বেন। সম্ভাবনার নিয়ম কি? সম্ভাবনার নিয়ম অনলি পড়বেন 2, 3, 4। 2, 3, 4। এখানে কিছু টার্ম আছে, আমি ক্লাসে দেখাইছি, আপনারা দেখবেন। সম্ভাবনা হচ্ছে একটা যৌথ কথা বললেন, আর একটা পৃথকের কথা বললেন, আর একটা যে একত্রে ঘটার সম্ভাবনা। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে দেখবেন, দেখবেন এর বাইরে কোনো টপিক আসবে না। এখন আপনারা বলেন, আমি যে প্রথম থেকে অষ্টম অধ্যায়ের পুরো কোন টপিকের উপরে মানে পরীক্ষায় কোশ্চেন আসবে, কোন টপিক এর যা বলছি আপনি এর বাইরে কিছুই পড়বেন না, দয়া করে এর বাইরে কোনো টপিক পড়বেন না। এখন আমাকে বলেন, আপনাদের তাও একটা সুযোগ দিচ্ছি, সেটা হচ্ছে সময় আছে এই জন্য আমি দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা প্রথম এই যে 1 থেকে 8, এই 1 থেকে 8 এর কোন টপিক আপনারা একটু বুঝেন না বা কোন টপিক আপনি জানেন না, একটু বলেন যে কোন টপিক সমস্যা আছে কিনা এরকম। তো এরকম যদি ডিপ সমস্যা থাকে, আমি একটু হলেও জাস্ট 5 মিনিট ক্লাস নেবো ওই টপিকের উপর আলাদা করে, তাহলে আশা করি এখনই ক্লোজ হয়ে যাবে সমস্যাটা। এমসিকিউর জন্য কোন কোন টপিক? আচ্ছা, ফার্স্ট অফ অল স্যার দেখো, এমসিকিউ আসলে টপিক ভাগ করা যায় না। এমসিকিউ আসলে পুরো টপিকের উপরই মানে পুরোটার উপরই পরীক্ষায় কোশ্চেন আসে। তবে হ্যাঁ স্যার, আমি যে টপিকের কথা বলছি না, এই টপিকের থেকে আপনি কমপক্ষে 22 থেকে 23টার 24টার এমসিকিউ পেয়ে যাবেন। বাকি কিছু থাকবে এই যে এই বইটা কে লিখছে এরকম। মানে আমি যে টপিক লিখছি কমপক্ষে 25টা তো পাবেন, মানে এর বাইরে আসে না। এই জিনিসটা কি, এই জিনিসটা কি, এমনই মানে সিকিউ আর এমসিকিউ টপিক সেম বলা হয়। আর এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে এমসিকিউ, এগুলো থেকেও সিকিউ আসে। আমাদের নাদিয়া বলছে যে 8 অধ্যায়। ফার্স্ট অফ অল স্যার 8 অধ্যায় কি সমস্যা? 8 অধ্যায় দেখেন, আমার আকস্মিকতাটা আমি বলি। সম্ভাবনা মানে মনে করেন যে আহ আজকে যেহেতু আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হতে পারে না হতে পারে। মানে সম্ভাবনা মানে হচ্ছে ঘটনা ঘটার আহ একটা মধ্যবর্তী অবস্থা, হতেও পারে
না হতে পারে। কোনো নিশ্চয়তা, নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যবর্তী অবস্থা, এটা হচ্ছে নিশ্চয়তা আর অনিশ্চয়তার আমাদের কি, নিশ্চয়তা আর অনিশ্চয়তার এটা হচ্ছে মধ্যবর্তী অবস্থা, ঠিক আছে, সম্ভাবনা। আর আকস্মিকতা, মনে করেন আপনার আপনার পছন্দের একটা মানুষ আছে, তা আপনার পছন্দের মানুষ, আপনি খুবই তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তো অনেকদিন দেখেন না তাকে, তো দেখতে পারলে অনেক ভালো লাগতো। তো পরবর্তীতে আপনি সকালে, আপনি জানেন না কিছু, সে দেশে আসছে কিনা আসছে, আপনি সকালে জাস্ট দরজা খুললেন, দেখলেন সেই পছন্দের মানুষটা আপনার দরজার সামনে কলিং বেল দিচ্ছে, আপনি খুলছেন, আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, মানে হা হা করে থাকবেন, মাসি ঢুকে যাবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে আকস্মিকতা। এক কথা হচ্ছে আকস্মিকতা সম্ভাবনার আকাশ পাতার পার্থক্য। আকস্মিকতার আসলে মনে করেন ভূমিকম্পটা আকস্মিকতা, পূর্বাভাস দেয় না। এরকম যে জিনিসগুলো আসলে কোনো পূর্বাভাস দেয় না, মানে হঠাৎ করে সারপ্রাইজিংলি ঘটে যায় আমাদের সাথে, সেগুলো সবই হচ্ছে আমাদের কি, সেগুলো সবই হচ্ছে আমাদের আকস্মিকতা, ঠিক আছে। মানে যেগুলোর আমাদের কোনো পূর্বাভাস দেয় না, সেগুলো সবই হচ্ছে আকস্মিকতা। তাহলে আমরা মনে রাখবো যে স্যার, আকস্মিকতা হচ্ছে হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, কোনো পূর্বাভাস নাই। আর সম্ভাবনা মনে হচ্ছে আমার হয় হতে পারে, না হয় না হতে পারে। একটা জানি বিষয়টা হতেও পারে, না হতে পারে। এবং দেখেন এই সম্ভাবনার নিয়ম আছে এখানে। সম্ভাবনার নিয়ম যে তিনটা আছে না, খুবই ইজি জিনিস। আপনাকে ওই তিনটা নিয়ম জাস্ট পড়তে হবে। কোনোটা একটা বলবে সম্ভাবনাকে অসম্ভাবনা বের করে তার থেকে একক থেকে বিয়োগ করতে হবে, এটা হচ্ছে বলবে। কোন একটা বলবো হচ্ছে, এটা হচ্ছে 5 নাম্বার 4 নাম্বার নিয়ম, এই 4 নাম্বার নিয়মটা অনেক গুরুত্বপূর্ণ সিকিউ এর জন্য। দেন একটা বলবো হচ্ছে পৃথক সম্ভাবনা মাত্রা বের করতে, তাহলে একটাকে মনে করেন আপনাকে কি করতে হবে, একটাকে মানে করেন যোগ করা লাগবে, আর একটাকে এরকম গুণ করা লাগবে, এই যোগ আর গুণ করে বের করতে হয়, এবং দুইটাকে একত্র করতে হয়। এই যে জিনিসটা, এগুলো আপনারা জাস্ট দেখেন বইটা, দেখলেন খুবই ইজি এই অধ্যায়ের এই টপিক গুলা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি স্যার, মিস নাদিয়া, আমি আপনাকে বলি স্যার, আমি তো বলি নাই প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। এখন যদি আপনারা বলেন স্যার কোন অধ্যায়টা মাস্ট পড়বো আর কোন অধ্যায় স্কিপ করবো, আমি তার জন্য সমাধান দিচ্ছি, কোনো সমস্যা নাই। বাট আমি কি বলছি আপনারা খেয়াল করছেন, প্রত্যেকটা অধ্যায়ের মানে কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, আমি সেই টপিক আলোচনা করছি। আমি কিন্তু কোনো একটা অধ্যায় বাদ দিই নাই, আমি কোনো অধ্যায় কিন্তু বাদ দিই নাই, কারণ অধ্যায় বাদ দিলে আপনি পুরো এমসিকিউ বাদ হয়ে যাচ্ছে। তো অধ্যায় বাদ দেওয়ার প্রিফারেবল আমি করতেছি না, অধ্যায় বাদ দেওয়ার পক্ষে আমি না। বাট অধ্যায় এখন আমি আরো কিছু মানে অন্য অন্য যারা হচ্ছে বাদ দিয়ে পড়তে চান, আমি তাদের প্রেক্ষিতে কথা বলি। যারা মনে করেন একদম খুব শর্টকাট কয়েকটা অধ্যায় পড়বেন, মানে এই অধ্যায়গুলোর উপরেই আনসার করবেন, বাকি অধ্যায়গুলো পড়বেনও না, এইচএসসি তেও এগুলো থেকে আসবে স্যার। জি স্যার, এইচএসসি তেও এগুলো থেকে আসবে স্যার, এর বাইরে আসবে না। ফার্স্ট অফ অল দেখেন স্যার, আমরা যদি বলি যারা একটু বাদ দিয়ে পড়বেন, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো সেক্ষেত্রে আমি বলবো স্যার আপনারা জাস্ট এই চ্যাপ্টারগুলো দেখেন। যেমন ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, আপনি এই তিনটা চ্যাপ্টার যদি আপনি দেখেন পরীক্ষায়, তাহলে আপনি এই তিনটা চ্যাপ্টার থেকে কমপক্ষে 6টা কোশ্চেন আসবে। তো এবার এই 6টা কোশ্চেন, 6টা সিকিউ আপনি করেন না ভাই, এখান থেকে আর লাগে, কমপক্ষে 6টা সিকিউ আসবে। তো 1 2 3 করেন না, এনাফ। এরপরে আপনি আপনি 8 করেন, জান আপনাকে আরো সহজ করে দিচ্ছি। আর এটা কিন্তু 4 না, ঠিক আছে, 8 এটা, মানে 8 অধ্যায়, এটা পড়েন। তাহলে আপনি কিন্তু এই সব মিলে এখান থেকে আপনি 1 থেকে 2টা কোশ্চেন পাবেন। এখন যদি আরো বলেন ভাইয়া পঞ্চম অধ্যায় একটু তোমাদের অনেকের কঠিন লাগে, তো তোমরা স্কিপ করতে পারো। স্কিপ করলে তোমরা সপ্তম অধ্যায় খুবই সহজ, শ্রেণীকরণটা, প্রাকৃতিক শ্রেণীকরণ আর কৃত্রিম শ্রেণীকরণটা পড়তে পারো, তাহলে এখান থেকে তুমি একটা কোশ্চেন ইজিলি পেয়ে যাবে। তো এখানে 1 2 3টাও আসতে পারে, আর এখানে 6টা 9টার মধ্যে কোশ্চেন, 8টা থেকে 9টা কোশ্চেন। লিখতে হবে কয়টা অনলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, শিক্ষা মন্ত্রণালয় আকস্মিক পরিবর্তন করে দিচ্ছে। তো আশা করি আমার কথা আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো, মানে অধ্যায় টপিক যদি বাধিত হয়। আর আমি জাস্ট দেখো, তোমরা যদি বই খুলো, আমি যে টপিকের কথা বললাম প্রথম থেকে একটু আমি আবার রিপিট করি, সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে। দেখেন স্যার, আমি কিন্তু সব অধ্যায় সব টপিকের কথা বলি নাই, বাট যেহেতু এই দুইটা অধ্যায়, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় নিয়ম কেন্দ্রিক, তো এখানে আসলে বাদ দেওয়া যায় না, তবু আমি কিছু অধ্যায় বাদ দিচ্ছি। দেখেন এই যৌক্তিক সংজ্ঞা, আমি কিন্তু মাস পরীক্ষা আসে বর্ণনা, যদি যৌক্তিক সংজ্ঞা দেয় তাহলে এটা বর্ণনা থাকে উদাহরণে, তো এর মধ্যে পার্থক্য চাই। আর চক্রক, রূপক আর দুর্বোধ্য, দেন নর্থক, এই 4টা অনুভূতি মাস পরীক্ষা আসে। তো এইগুলো তো আমরা বাদ দেওয়া যাচ্ছে না। আমি কিন্তু এই অধ্যায় অনেকে বোঝেন না, তো ভালো করে বুঝবেন, ফ্রি ক্লাস আছে অনেকগুলা। দেন আপনারা দেখেন এই টপিকগুলো আসলে বাদ দেওয়া যাবে না, আপনি যদি পরীক্ষা দেন। দেন হচ্ছে আপনার যৌক্তিক বিভাগ, যেটা সংখ্যার ভিত্তিতে করি, ব্যাখ্যা অর্থের ভিত্তিতে। এই অঙ্গগত গুণগত অনেক সময় আসে, বাট তার চেয়ে বেশি আসে সংকর, আর তার চেয়ে আরো বেশি আসে এই দুইটা, বুঝছেন, এই দুটো তার চেয়ে বেশি আসে। সুতরাং আপনার সংকরের সাথে আপনাকে উলম্ফন এবং বিকটিক বিভাগ খুব ভালো করে পড়তে হবে।
মানে মাস্ট আপনার পরীক্ষা আসবে। দেন আপনাকে দেখতে হবে যে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং পূর্ণাঙ্গ, এই তিনটা জিনিস। এবং এই তিনটা জিনিস সাথে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাধু অসাধু, ঠিক আছে। আর প্রকল্পে বললাম জাস্ট আপনি শুধু এই পার্টটা পড়বেন, বৈধ প্রকল্পের শর্ত এবং প্রকল্প প্রমাণের ক্ষেত্রে আমরা যে স্টেপ ফলো করতে হবে। তারপরে যদি আমরা আসি, তারপরে আমরা বলবো হচ্ছে জাস্ট পঞ্চম অধ্যায়। অনেকের মাথায় এটা ঢুকে না, তো তার জন্য ভাই যাদের ঢুকে তারা অনলি ব্যতিরেকে আর যৌথ অন্যায় পদ্ধতি এবং সহপরিবর্তন, মানে তিনটা পদ্ধতি পড়বেন। তাদেরকে অন্যায় পদ্ধতি বাদ দিতে হচ্ছে এবং হচ্ছে পরিশেষ পদ্ধতি বাদ দিতে পারবেন। এবং এরপরে কিছু অনুপবর্তী আছে, প্রত্যেকটা এই পদ্ধতি গবেষণামূলক পদ্ধতির কিছু কিছু অনুপবর্তী আছে, তো সেগুলো দেখে নেবেন। নেক্সট ষষ্ঠ অধ্যায় আপনি জাস্ট, আমি এটাকে দুইটা টপিক কথা বলছি, একটা হচ্ছে বৈজ্ঞানিক আর লৌকিক ব্যাখ্যার পার্থক্য, আর কিছুই পড়বেন না এই অধ্যায়, অনলি 2 পেজ আছে এখানে। আর এটা রূপ, এটা 1 পেজ, মোট 3টা পেজ পড়বেন, তাহলে আপনার কিন্তু এখান থেকে একটা সিকিউ চলে আসছে, একটা বা দুইটা। ঠিক আছে স্যার। এরপরে বললাম স্যার আপনার সপ্তম অধ্যায় আপনি জাস্ট একটা টপিক পড়বেন, কৃত্রিম আর হচ্ছে বৈজ্ঞানিক, সরি প্রাকৃতিক আর হচ্ছে কৃত্রিম শ্রেণীকরণের পার্থক্য। তো এই টপিক পড়লে কিন্তু আমরা ওভারঅল কাভার হয়ে যাচ্ছে। তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় খুবই ইজি ভাই, সম্ভাবনা আকস্মিকতার কোশ্চেন উদ্দীপক দিয়ে দেবে, যে আপনার প্রিয়তম আপু আপনার দরজার সামনে এসে কলিং বেলস, আপনি দেখে থেকে অবাক হয়ে গেছেন, সারপ্রাইজড হয়ে গেছেন, এটা তো আকস্মিকতা। আর হচ্ছে সম্ভাবনা হচ্ছে মনে করেন এমন টাইপ, আপনার পরীক্ষা দিচ্ছে, আপনার পরীক্ষার রেজাল্ট ভালো হতে পারে, খারাপ হতে পারে, সম্ভাবনা। তো এখানে হচ্ছে নিয়ম আছে, এই নিয়ম 3টা খুবই ইজি, নিয়ম 3টা ভালো করে দেখেন। ফ্রি ক্লাস আসলে এতগুলো এর ক্লাস নিতে একটু সময় লাগবে, প্রত্যেকটা নিয়মে কমপক্ষে 10-15 মিনিট লাগবে গা, উদাহরণ সহ করাতে গেলে। তো আমার এটা আসলে মানে দেরি হবে। এখন হচ্ছে তাহলে বললাম এই টপিক। দেন হচ্ছে আমি এখন যদি তোমরা বলো যে স্যার আমি হচ্ছে ফার্স্ট পেপারের সাজেশন চাচ্ছি, তো ফার্স্ট পেপারের সাজেশনের ক্ষেত্রে ওভারঅল আমি বলবো, ফার্স্ট পেপারের ক্ষেত্রে ভাইয়া তুমি হচ্ছে, সেখানে লিখি, প্রথম পত্রের ক্ষেত্রে তুমি হচ্ছে ভাইয়া যে টপিকটা পড়বা, যাদের প্রথম অধ্যায় প্রথম পত্র পরীক্ষা হবে তাদের ক্ষেত্রে বলি ভাইয়া, আপনারা হচ্ছে স্যার 3 অধ্যায়টা মাস পড়বেন, 4 অধ্যায়টা পড়বেন, 5 অধ্যায় পড়বেন, আর 6 পড়েন, আর কিছু পড়েন না। এই 4টা অধ্যায় ভালো করে বুঝেন। এই 4টা অধ্যায় পড়লে আপনি যদি 7-8টার বেশি শিখে পাবেন, কমপক্ষে 8টা হবেন, কমপক্ষে ম্যাক্স, কমপক্ষে আপনি এখানে ম্যাক্স 8টা হবেন, মানে ম্যাক্সিমাম 8টা তো পাবেন, বুঝছেন। মানে 8 অধ্যায় না কিন্তু 8টা সিকিউ, ঠিক আছে। তো এইগুলো মাস্ট পাবেন। 3 অধ্যায় থেকে আপনার কোন টপিক এখন যদি বলেন ভাইয়া, শব্দ, ব্যাকরণ যথার্থ, ব্যাপ্যতা। দেন হচ্ছে এখানে বিধেয়কের 5 প্রকার এবং হচ্ছে অবান্তর লক্ষণের যে 4 প্রকার। দেন এখানে অনুমান আরো অবরো আসবে, এখানে আবর্তন প্রতিবর্তন আসবে, সহানুমান আসবে। এই টপিকগুলো মাস্ট পড়তে, বাকি অধ্যায় বাকি চ্যাপ্টার, মানে বাকি যে চ্যাপ্টার আপনি ক্লোজ করতে পারেন, বাকি যে টপিকগুলো আছে ওটাও অধ্যায় থেকে ক্লোজ করতে পারেন, বুঝতে পারছেন। এটা একদম পুরো সেকেন্ড পেপারের উপর ক্লাস, বাট অনেকের ফার্স্ট পেপার আছে, আমি সেই জন্য just ছোট্ট করে বলে দিলাম যে ভাইয়া ওরা কি করতে পারে সে অনুযায়ী আর কি, ঠিক আছে। এ আর কি। এখন আমরা আর যেটা করতে পারি সেটা হচ্ছে উম বলো আর কি করতে পারি তোমাদের জন্য। ও আর একটা জিনিস, আমাদের কিন্তু তোমরা যারা এখনো হচ্ছে কি করতেছো, যারা হচ্ছে 26 ব্যাচে আছো, যারা হচ্ছে তোমরা 26 ব্যাচ, এইচএসসি 26, মানে টেস্ট পরীক্ষা যাদের, তো 26 ব্যাচ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের কি আছে, তোমাদের জন্য কিন্তু আমাদের এফআরবি, এফআরবি একটু অ্যানাউন্সমেন্ট করে দিই, ঠিক আছে। মানে ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ 26। তোমরা যে এই 26 ব্যাচের ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হয়েছে, এটা কিন্তু অলরেডি আমাদের চলতেছে, মানে এই মাস থেকে রান করছে, এই মাস না আগের মাস থেকে রান করছো। অনেকে তোমরা প্রি ক্লাস গুলো করছো, মানে গ্রুপগুলোতে অ্যাড হয়ে, এখন যেটা চলতেছে এটা কিন্তু পেইড হয়ে গেছে। তোমরা যারা এখনো 10 তারিখের মধ্যে ভর্তি হবা তারা কিন্তু 5,000 টাকার কোর্স মাত্র 2,000 টাকায় পাবে। তাহলে বুঝো এই কোর্সে 5,000 টাকার দাম ছিল, বাট এটা তুমি পাবা অনলি 2,000 টাকায়, অনলি 2,000 টাকায়। তো ভাই ভর্তি হয়ে যেতে পারো। এবং এই ব্যাচে কি থাকবে কোর্সে আমি বলি, অ্যানাউন্সমেন্ট করছি ভালো করেই করি। ফার্স্ট অফ অল এই ব্যাচে তুমি পাবা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের, মানে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাসগুলো পাবা, তুমি অ্যাক্সেসও দেওয়া হবে এক সময়। দেন হচ্ছে তুমি হচ্ছে মানে প্রত্যেকটা সাবজেক্টের উপর এক্সাম থাকবে, এক্সামগুলো দিবা, পরীক্ষার পরে একদম লাস্ট যে মডেল টেস্ট এটাও এর সাথে ইনক্লুডেড। তো তুমি ঘরে বসে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা কোর্সের অনেক অনেক কম মূল্যে ক্লাসগুলো পাচ্ছ। তো দেরি কিসের, ভর্তি হয়ে যাবা যাদের অনেক অনেক বেশি সমস্যা। আর যাদের সমস্যা নাই তারা ভর্তি না হতে পারো, তারা অনেক বড়, তারা অনেক ভালো পারো আর কি, বা যারা আগে ছিল তারাও হতে পারো বা নাও হতে পারো, ডিপেন্ডস তোমার কাছে, তোমার আসলে প্রিপারেশনটা কেমন বা তুমি কেমন একটা রেজাল্ট করতে চাও, ঠিক আছে। এখন তোমাদের কোশ্চেন শুনি, তোমাদের কি কথাবার্তা। এটা আমার সাথে কার ফার্স্ট ক্লাস একটু বলো তো, আমার সাথে জীবনের ফার্স্ট ক্লাস কার, আর আমার সাথে এর আগে আমার ক্লাস করছো কে, একটু হাত তোলো তো, আমাকে চিনো কে একটু বলো দেখি।
আমাদের ক্লাস কিন্তু ওভারঅল, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেন অ্যান্সার দেবো, বাট ওভারঅল কিন্তু আমাদের আলোচনাটা শেষ। মানে আমি যেটা আলোচনা করতে যাচ্ছিলাম তোমাদের টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ, দেন হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, সবই আলোচনা করছি। ফার্স্ট এটা সেকেন্ড পেপার, এটা হচ্ছে ফার্স্ট পেপার। তো সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে, কোন টপিক কোন অধ্যায় কি পড়বেন তাই। এখন বলেন, আপনাদের কথাবার্তা শুনি। হুম। শাক। অভিনন্দন স্যার। ওকে, বাকি তাহলে আপনাদের আর কোনো কোশ্চেন বা কোনো কথা? ভাইয়া সেকেন্ড পেপারের চ্যাপ্টার 5 বাদ দিলে কি কোনো সমস্যা হবে? নো ভাইয়া, কোনো সমস্যা হবে না। সিয়াম, কোনো সমস্যা হবে না। ওকে, শাহিন আলম। আর কারো কোনো কোশ্চেন, কারো কোনো কথাবার্তা না থাকলে আমরা উম এই তোমাদের যাদের 8 চ্যাপ্টারের সমস্যা, কেন সমস্যা ভাই? সমস্যা নেই, প্যারা নিও না। আপাতত টেস্ট পরীক্ষাটা সামলাও, আমি একদিন হচ্ছে তোমাদের ফ্রি ক্লাস নিবো 8 অধ্যায়ের উপরে। পড়ালেখা তোমাদের কি দেয় নাই? ফ্রি ক্লাস অনেকগুলো দিছে, তো আবারও দিবে সামনে, কোনো সমস্যা নাই, দিবে, চাপ নাই। বাট তোমরা যারা আমাদের কোর্স গুলোতে ভর্তি হতে যাও, তাহলে আমাদের লাভ, কারণ ফ্রি ক্লাস নিচ্ছি আসলে কোর্সের টাকার স্টুডেন্টদের ভর্তি করাই। তো আসলে যদি কোর্সে ভর্তি হতো, তাহলে আমরা একটু উপকৃত হই, কারণ আমাদেরও টাকা পয়সা আসে। তো সেই হিসেবে আপনারা যারা ধর এখনো 10 তারিখের মধ্যে ভর্তি হন, 10 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে ভর্তি হলে এই 5,000 টাকা চলে যাবে অনলি 2,000 টাকায়। তো দেরি কিসের, হয়ে যাও। স্যার এখন বোর্ড এন্ড কত সালের গুলো পড়বো? বোর্ড টোড ফ্যাক্ট না রে ভাই, বই পড়ো। বই পড়ো, অনলি বই পড়ো, ঠিক আছে? হ্যাঁ। এইরকম মানবিকের সব স্টুডেন্টের সাজেশন ভাইয়া দিলে ফার্স্ট, সবাই তো দিচ্ছে, আমাদের পড়ালেখা দিচ্ছে। ফার্স্ট চ্যাপ্টার না, বাদ দিও না এটা, প্লিজ বাদ দিও না, বাদ দিও না এটা। কারণ ফার্স্ট পেপারের সেকেন্ড 6 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা বাদ দিলে আসলে পড়ার কিছু থাকে না। ভাইয়া অধ্যায় নিয়মগুলো আরেকবার বলে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওকে। দেখো, ফার্স্ট অধ্যায়ের আমি জাস্ট নিয়মগুলোতে চলে যাই, যেহেতু আমাদের আহ, বলছেও। খেয়াল করো, আমাদের প্রথম নাম্বার নিয়মে এখানে 5টা নিয়ম আছে, 5টি নিয়ম, আর হচ্ছে অনুপবর্তী আছে 10টা। 5টা নিয়মের আসলে 10টি অনুপবর্তী, ঠিক আছে? 10টি অনুপবর্তী। তো এই অনুপবর্তী গুলো আসলে যদি দেখি আমরা, তো ভালো করে খেয়াল করবো যে আসলে নিয়ম না মানলে হচ্ছে। প্রথম নাম্বার নিয়ম হচ্ছে, আমার যুক্তি সংজ্ঞা দিব, তার পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে। আমি একটু বলি, লেখার টাইম পাবো না। পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, কম বেশি উল্লেখ করা যাবে না। তো এই ক্ষেত্রে যদি আমি পূর্ণ যথার্থ উল্লেখ না করে কম বেশি উল্লেখ করি, তাহলে আমার 4টা অনুপবর্তী হবে। 4টা কি কি? ফার্স্ট হচ্ছে বাহুল্য, আর 2 নম্বর হচ্ছে আপত্তিক বা অবান্তর, 3 নম্বর হচ্ছে অতি ব্যাপক, আর 4 নম্বর হচ্ছে অব্যাপক, যেখানে আমরা লিখছি অতি ব্যাপক আর অব্যাপক। তো আমার যখন হচ্ছে মনে করেন স্যার, আমি সংজ্ঞা দিচ্ছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধাবিষ্ট জীব। তাহলে ক্ষুধাবিষ্ট, মরণশীল, তারপর হচ্ছে বিচক্ষণ, বিবেকবান, সৃজনশীল, এগুলো সবই হচ্ছে উপলক্ষণ। আর অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ আসলে সেটা হচ্ছে বাহুল্য। আর যদি বলি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী প্রাণী, এটা হচ্ছে আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুভূতি। এখন যদি বলি মানুষ হয় প্রাণী, মানুষ হয় প্রাণী, এটা হচ্ছে অতি ব্যাপক, কারণ মানুষের সংজ্ঞা মানুষ হয় প্রাণী বলছি, বেশি বলতেছি, বেশি বললে অতি ব্যাপক। যদি বলতাম আহ, ফুল হয় গোলাপ, এটা অব্যাপক, কারণ ফুলের সাথে সংখ্যা গোলাপের কথা বুঝতে ওই সাইডে কম, তাহলে এটা হচ্ছে অব্যাপক। তাহলে 1 নম্বর নিয়মে 4টা অনুভূতি গেল। এখন 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়ম হচ্ছে আমাদের সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে আমার হবে রূপক আর দুর্বোধ্য সংজ্ঞাযুক্ত অনুভূতি, এই দুইটা অনুভূতি। রূপক হচ্ছে উট হয় মরুভূমি জাহাজ বললে, বা সিংহ হয় বনের রাজা, এটা রূপক তুলনা করতেছে। আর দুর্বোধ্য হচ্ছে মনে করেন বৃক্ষ হয় সবিতাতক, নিরোধক, পাদক, আপনি ওয়ার্ড গুলো জানেন না, কঠিন ভাষা, সুতরাং দুর্বোধ্য। আর 3 নম্বর হচ্ছে নিয়মটা হচ্ছে সংজ্ঞায় কোনো
সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি করি তাহলে চক্রক সংজ্ঞাজনিত অনুপবর্তী হবে। আর চক্রক মানে হচ্ছে কোলাই পুষ্প, গাছ হয় বৃক্ষ, এগুলো চক্রক। ঠিক আছে। আর 4 নম্বর নিয়ম হচ্ছে সংজ্ঞায় কখনো আমার নেতিবাচক ভাবে দেওয়া যাবে না, নর্থক শব্দ ইউজ করে সংজ্ঞা দেওয়া যাবে না। যদি বলি মানুষ নয় অমানুষ, সরল নয় জটিল, আলো হয় অন্ধকারের বিপরীত, এরকম দেই তাহলে নর্থক সংজ্ঞাযুক্ত অনুপবর্তী। 4 নম্বর নিয়মের একটা অনুপবর্তী। 5 নম্বর নিয়ম বলছে আমাদের সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যাখ্যার্থ সমান হতে হবে। যদি না হয় তাহলে দুটো অনুপবর্তী, একটা হচ্ছে অতিব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। এবং সেম এখানে হচ্ছে প্রথম নাম্বার নিয়মের যে অনুপবর্তী ছিল সেই অনুপবর্তীর উদাহরণ। ঠিক আছে। এই হচ্ছে পঞ্চম মানে প্রথম অধ্যায়ের আলোচনা। ঠিক আছে। ওকে স্যার, তাহলে আজকের মতো এখানে আমরা ক্লোজ করি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।